তো আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। নেপালের কাঠমান্ডুর ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখি ভিডিও করছি। তো অডিওটা আর কন্টিনিউ করা গেল না, কেননা কপিরাইট চলে আসতে পারে। তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছি নেপালের পোখরার যাবতীয় দর্শনীয় স্থানগুলো। তো এখন আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে চলেছি কাঠমান্ডুর উদ্দেশ্যে। তো মনোকামনা মন্দির দর্শনের পর আমরা বেরিয়ে পড়েছি কাঠমান্ডুর উদ্দেশ্যে। তো তোমরা এই ব্লগটাও সম্পূর্ণ দেখতে থেকো, আশা করি খুব আনন্দ পাবে। আমি সব কিছু তোমাদের শেয়ার করেছি এই ভিডিওটার মাধ্যমে। কাঠমান্ডুতে যা যা দেখেছি, যতটা আনন্দ করেছি, সব কিছু সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আমাদের নাচানাচি দেখে বুঝতেই পারছো আমরা কতটা আনন্দ করতে করতে চলেছি। তোমরাও আমাদের সাথে ভিডিওটাতে আনন্দ করো। তো দেখো এখানে পাহাড়ের গায়ে ধাপ কেটে কেমন ওরা ধান চাষ করছে। এখানে যেহেতু সমতল ভূমি একদমই নেই, তাই এভাবেই ওরা চাষ করে। তো যদিও আমি প্রফেশনাল ব্লগার নই, আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলির একটা হাউসওয়াইফ। প্লিজ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। মনোকামনা মন্দির থেকে এই কাঠমান্ডুর ডিস্টেন্সটা প্রায় 110-15 কিলোমিটার মতন। তো আমাদের ক্লান্তিটা তেমনভাবে বুঝতেই পারলাম না, কিভাবে সন্ধে হয়ে গেল। আর আমরা দেখো কাঠমান্ডু পৌঁছেও গেছি। দেখো রাতের পুরো কাঠমান্ডু শহরটা কি দারুণ। তো আমরা চলে এসেছি হোটেলে। এটা হলো হোটেলের বাইরেকার মেন গেটটা। এবার আমরা ভেতরে যাব। এটা হলো রিসেপশন, হোটেল শিবম প্লাজা হোটেলটার নাম। এটা হলো সিটিং প্লেসটা। আমাদের রুমটা 4 তলায়, চলো দেখাচ্ছি। চলো সরো দেখি, চলো। খুব সুন্দর রুমটা। হ্যাঁ, না রুমগুলো খুব সুন্দর দিয়েছে। দেখি ওয়ার্ড্রপ। বাবা বাথটাবও আছে। নন বাথটাবেই চান করবে মনে হচ্ছে। বেডটা অনেকটা বড়। বেডটা অনেকটা বড়। ঠিক আছে না, অনেকই ভালো আছে, অনেক ভালো আছে। এটা খুলবো কি করে? বাবা কত উঁচুতে রুমটা দিয়েছে, রাতে তো বোঝা যাচ্ছে না ভালো। তো কাঠমান্ডুতে আজ আমাদের সেকেন্ড দিন সকালবেলায়। এবার আমরা যাব পশুপতিনাথ মন্দিরে। হয়েছে, এসো। তো এই চান টান করে রেডি হয়ে বেরোলাম। এবার আমরা যাব কাঠমান্ডু মন্দিরে, আর তারপর ওখান থেকে আদার সাইট সিনগুলো দেখতে। তো তোমরা অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের এখানকার সব কিছু ঘুরে দেখাতে পারি। নাও, এই যে এটা হলো আমাদের রুম 4 তলায়। এই যে এখান থেকে এত নিচে, এখন এই সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হবে, কিন্তু রুমগুলো দারুণ। এই যে এটা হলো সাইডের
হোটেলগুলো। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে নিচে, এবার গাড়ি করে যাব। তো দেখতে থাকো ব্লগটা শেষ অবধি। চাবি দিয়ে যাওয়া যায় নাকি? এই চাবি দিয়ে যেও না, চাবি দিয়ে যেও না। हम लोग घूम के आते हैं दोपहर। না না, দিয়ে যেতে হবে না, বলো দুপুর তক চলে আসবো। তাকাও সবাই, তাকাও এদিকে। হ্যাঁ চিজ বল। আর দাঁতগুলো কোথায় গেল তোর? একটু মাথাটা সাইড কর। হ্যাঁ এই একটা সেলফি নিয়ে না রে। তো আমাদের হোটেল থেকে 5-7 মিনিটের হাঁটা পথেই মন্দিরটা, পশুপতিনাথ মন্দির। তো আমাদের ড্রাইভার ভাই আমাদের মন্দিরের একদম সামনে নামিয়ে দিল। তো ওখান থেকে আমরা পুজো কিনে নিলাম আর এই রাস্তাটুকু হেঁটেই চলে আসলাম। তো অনেক দিনের ইচ্ছা ছিল পশুপতিনাথ দর্শনের, অ্যাট লাস্ট পূরণ হলো। কত বড় এলাকাটা! এগুলো সব নাম করার কি বাবা, বড় এলাকা নেই হবে না। জয় শ্রী পশুপতিনাথ। পুরো মনটা শান্ত হয়ে গেল এখানে এসে এত সুন্দর ঠাকুরের গান শুনে। তাকাও, সোনাইও কিন্তু পুজো দেবে বলে কিচ্ছুটি খায়নি, উপোসী আছে আমাদের সবার সাথে। চলো এগিয়ে চলো। এখানটা দাঁড়া বাবা, একটু ঘুরে দাঁড়া। তো পশুপতিনাথ মন্দিরের ভেতর যেহেতু ভিডিও করা বা ছবি তোলা অ্যালাউড ছিল না, তো সেই জন্য ভেতরের ছবিটা তোমাদেরকে দেখাতে পারবো না। আমার এক দাদা অনুপদা যে আমাদের সাথে গেছিল, সে অতটা খেয়াল করেনি, সে ফোন বের করে ছবি তুলছিল, তো ওর ফোনটা নিয়ে নিয়েছিল ওখানকার পুলিশরা। তো তারপর অনেক বলার পর ওকে 1000 টাকা ফাইন করলো, তারপরে লাস্টে ওকে ফোনটা দিল। সেই ভয়ে আমরা আর ভেতরে গিয়ে কেউ ফোন বেরই করিনি। এই যেটা হলো মেন গেটটা। তো আমরা বেরিয়ে এই মন্দিরের সামনে ছবি তুললাম। আর এই যে খুবই সতর্কভাবে আমরা মন্দিরের সামনে থেকে মেন গেটটার কাছ থেকেই একটা ছবি তুলতে পেরেছি সবার জন্য। এটা হলো মেন মন্দিরটা ভেতরের। আর আমরা পশুপতিনাথের দর্শন পেয়েছি খুব সামনের থেকে, খুব ভালোভাবে দেখতে পেয়েছি। হাসি হাসি কর মুখটা, চ ব্রিজ দিয়ে। আচ্ছা ওটা আসার সময় নিবি। এই যে এই ব্রিজটা দিয়ে যাব। এবার আমরা এসেছি গুহেশ্বরী মন্দির দর্শনে। পশুপতিনাথ মন্দির দেখা হয়ে গেল, এবার গুহেশ্বরী। ওইখান থেকেই মিনিট 10-এর রাস্তা। তো মা পার্বতীর সতীপীঠগুলির মধ্যে এই গুহেশ্বরী মন্দিরটিও একটি। আমরা ওই ড্রাইভার ভাইয়ার কাছে ওই গল্পগুলো শুনছিলাম। তো এর ভেতরেও ভিডিও করা বা ছবি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, সেই জন্য এখানেও আমরা ছবি তুলতে পারিনি। এই যে এটি হলো মেন গেট। তো এরপর আমরা দেখতে চলে এসেছি 1.5-2 ঘন্টার রাস্তা পার করে এই যে এই জায়গাটা, এটার নাম হচ্ছে স্বয়ম্ভু। তো এটা একটা বুদ্ধ মন্দির। এখান থেকে গোটা কাঠমান্ডুটা দেখা যায়। দেখো কত সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গাটা দেখতে। তো এখন সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠব। কত সিঁড়ি! তো আমাদের এখানেও যেমন আমাদের কোনো মানসিক থাকলে আমরা সেটা পূরণ হওয়ার পর খাওয়াই লোকজন। তো এই দেখো এই মন্দিরেও ওই রিচুয়ালসটাই দেখলাম সেমভাবেই আছে। দেখো এখানকার মন্দিরের ভেতরের বাজারটা কত সুন্দর, বাজারটা দারুণ, ভ্যারাইটিস জিনিস আছে, মানে সব দাঁড়িয়ে দেখার মতন। আর এই যে মন্দিরগুলো সব কাঠের তৈরি এখানকার, এখানে বেশিরভাগ মন্দিরই সব কাঠের তৈরি। বলে যে এগুলো হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে মনোকামনা বললে সেটা পূরণ হয় আর মনটাও একদম শান্ত হয়ে যায়। তো সবার সাথে আমরাও সেম একই জিনিস করছিলাম। যতগুলো ছিল সবই আমরা পুরো মন্দিরটাই রাউন্ডে ঘুরলাম। তো এই মন্দিরের ভেতরে আরেকটি বুদ্ধ মন্দির। তো এখানে বুদ্ধ মূর্তিটি শোয়া অবস্থায় আছে আর কি, শয্যায় আছে
বুদ্ধ মূর্তিটি। আর এই যে এখানে সবাই দিয়া জ্বালাচ্ছে, এই মন্দিরটিও খুব সুন্দর। আর এই দেখো এই স্বয়ম্ভুর মধ্যে এটা হলো বুদ্ধিস্টদের মিউজিয়াম। এখানে বুদ্ধদের যত রকম গ্রন্থ আর ওদের যা যা মানে বিশেষ জিনিস সেগুলো সব এখানে সঞ্চয় করে রাখা আছে। তো এটাও আমরা ঘুরে দেখলাম, খুব শান্ত জায়গাটা, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো ওদের দিয়া জ্বালানোর টেকনিকটা দেখো কত সুন্দর। সবাই এসে দিয়া জ্বালাচ্ছে আর এই দিদিভাইটি এক সাইডে দিয়াগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখছে। তো এই দেখো ওদের সমস্ত কিছু কত সুন্দর, খুব রেয়ার এগুলো। তো এই দেখো এটা হলো স্বয়ম্ভুর মেন মন্দির, সব থেকে উঁচু টেম্পল এটা এখানকার, মানে অনেক দূর থেকেই আমরা যখন গাড়ি করে আসছিলাম তখনই দেখতে পাচ্ছিলাম। তো এই দেখো এখান থেকে গোটা কাঠমান্ডু শহরটা মানে একদম চোখের সামনে ছবির মতন জ্বলজ্বল করছে, খুব ভালো লাগছিল জায়গাটায় এসে। তো ওটা দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি আর একটা বুদ্ধ মন্দির দেখব বলে। তো এই মন্দিরটাতেও দেখো চারিপাশটা ওই হাতে করে গোল গোল ঘোরানোর ওগুলো আছে, সবাই হেঁটে 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 ওগুলোকে হাতে করে ঘোরাতে ঘোরাতে এই দেখো ঘোরাতে ঘোরাতে যাচ্ছে সবাই। তো আমরা যেহেতু গাড়িতে ছিলাম সেজন্য আমরা দূর থেকেই দেখলাম, আমরা আর হাতে করে ওগুলো ঘোরাতে ঘোরাতে যাইনি, আমরা ডাইরেক্ট মন্দিরে চলে গেছিলাম। তো এই দেখো মন্দিরটা কত সুন্দর, এখানেও কি বড় বড় মূর্তি। আর এখানকার মন্দিরগুলো দেখো প্রায় একই ধরনের, চূড়াগুলো সব একই ধরনের। তো ওখান থেকে বেরোলাম যখন, তখন দুপুর হয়ে গেছিলো। তো দুপুরবেলায় আমরা হোটেলে খাওয়া দাওয়া সেরে এই যে চলে এসেছি বিকেলবেলায় দরবার স্কোয়ার দেখতে। তো এতদিন এই জায়গাটা ফোনে ইউটিউবে সার্চ করে করে দেখতাম, যেমন দেখেছিলাম অবিকল সেরকম, তার থেকেও সুন্দর, আরও অনেক সুন্দর। দেখো চারিপাশে কত বড় বড় কাঠের মন্দিরগুলো, খুব সুন্দর লাগছিল দেখতে, অনেক উঁচু উঁচু আর নানা রকম কারুকার্যে খোদাইয়ে ভর্তি। আর এই যে এখানকার বাজার, তো এই দেখো কত কিছু নেপালি জিনিস, বাইরেকার পর্যটকরা এসে সব ইচ্ছে মতো কেনাকাটি করছে। তো দেখো চারপাশটা কত সুন্দর। ওই যে ওই দিকটা দেখছো, ওই দিকটা কিছুদিন আগে শুনলাম ভূমিকম্পে ভেঙে গেছিলো, তো সেগুলো মেরামতির কাজ চলছে। এখানে প্রায় বড় বড় ভূমিকম্প হয়, বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়, সেগুলোকে ওরা আবার নতুন করে তৈরি করে। আর এই যে মন্দিরগুলো দেখছো এগুলো সব বহুদিন পুরনো। তো এই যে নেপালের ফেমাস ভুজালি। চাবির রিংগুলো জিজ্ঞাসা করবো কত করে? ভাইয়া ये सब की रिंग कितने का है? কত সুন্দর সুন্দর জিনিস, মানে দেখলেই নিতে ইচ্ছে করছে, কিন্তু প্রচণ্ড দাম, প্রচণ্ড দাম। একটা সাধারণ চাবির রিংই 200-250 টাকা দাম। और ये बुद्धा कितने का है? कौन सा? वो 3500 रुपये। ऐसा छोटा में है? वो कितने का है? ये आपको 1600। তো এই যে এটা ওদের ওখানকার মল রোড, দেখো চারিপাশটা কত সুন্দর সাজানো, সারা বছর এরকম সাজানো থাকে আর প্রচুর বিক্রি বাট্টা হয়। তো আমরা চলে এসেছি 4th দিনে ভক্তপুরে ঘুরতে। এটা হচ্ছে কাঠমান্ডুর থেকে ঘন্টা 1.5 মতন দূরে অন্য একটা ডিস্ট্রিক্ট। তো এখানে কিছু সাইট সিন আছে, সেগুলো দেখার জন্য আমরা চলে এসেছি। চলো তোমাদেরও দেখাই, আশা করি ব্লগটা ভালো লাগবে, শেষ অবধি দেখো। আর চেষ্টা করব যতটা সম্ভব দেখানো যায় সেসব সব কিছু তোমাদের ঘুরে দেখাতে। বোম ফাটছে, গুলি করছে, গুলি। গুড়ি মারছে। তো এটা হলো নাগারকোট টাওয়ার, এখান থেকে মাউন্ট এভারেস্টটা ক্লিয়ারলি দেখা যায় ওয়েদার ভালো থাকলে। তো এই টাওয়ারের ওপর আমাদের কয়েকজনাই উঠেছিলাম, আর কয়েকজনা উঠতে পারেনি, অনেক উঁচু টাওয়ারটা বলে। তো আমার মেয়ের সাহস দেখো, ও বাবার সঙ্গে গট গট করে উঠে পড়ছে।
আর পাশেই একটা বড় আর্মির ক্যাম্প আছে, তো তোমরা শুনতে পেলে ওখানে গান ফায়ারিংয়ের আওয়াজ হচ্ছে, ওখানে ওদের ট্রেনিং দেওয়া হয়, তো সেগুলোই আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। তো এটা একদম ওপর অবধি তোমাদের ভিডিওটা দেখাতে পারছি না, অনেক উঁচু বলে মাথা ঘুরছিল উঠে নিয়ে। তো দেখতে থাকো ব্লগটা শেষ অবধি, আশা করি ভালো লাগবে। माया गर्छ মা তিমিলাই মায়া গড়ছে, ঠিক আছে। তো এই যে কথাটা এখনই বললো, মা তিমিলাই মায়া গড়ছো, এটার মানে হলো আমি তোমাকে ভালোবাসি। তো আমরা এই নেপালিতে কয়েকটা কথা দাদার সঙ্গে জেনে নিচ্ছিলাম, আর ওই দাদাও আমাদের সঙ্গে বাংলায় কি আমরা বলি সেগুলোও জেনে নিচ্ছিল। তো আমরা আবার চলেছি নেক্সট ডেস্টিনেশনে। দেখো একপাশে খাড়া পাহাড় আর অন্য পাশে একদম খাই, মানে চরম অভিজ্ঞতা, চরম। খুব আনন্দ হচ্ছিল, কিন্তু আবার মনে মনে ভয়ও হচ্ছিল, এত কিছু দেখতে পাচ্ছিলাম, তার তো একটা অন্যরকম ফিলিংস থাকবেই। তো আমরা আবার চলেছি আর একটা শিব ঠাকুরের মন্দির দেখতে। তো দেখো কত উঁচু পাহাড়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি, আর নিচে মানে ঘরবাড়িগুলোতে জাস্ট বোঝাই যাচ্ছে না এত নিচে ওগুলো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এই দেখো এই যে বিদ্যুতের পোলগুলো দেখছো, এখান থেকেই আর কি বিদ্যুৎ আমাদের ভারতে আসে। নেপালে যে বিদ্যুৎগুলো উৎপন্ন হয় জলে, সেখান থেকেই আমাদের ভারতবর্ষে বিদ্যুৎগুলো আসে। ওই দাদা সেই কথাটাই আমাদের বলছিল। আর এই দেখো পাহাড়ের মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো এর একটা কি হচ্ছিল আমাদের জানো তো, প্রচণ্ড নিঃশ্বাস নিতে তো কষ্ট হচ্ছিলই, আর তারপরে কানগুলো একদম ঝাঁপ ধরে যাচ্ছিল, কানগুলো একদম বন্ধ হয়ে যাচ্ছিল মাঝে মধ্যেই, যখনই মানে অনেক উঁচুতে উঠছিলাম তখন। আর এই দেখো পাহাড়ি নদীগুলো পাশ দিয়ে বয়ে চলেছে, আর এত ভাঙা রাস্তা আর ধুলোতে পুরো নিঃশ্বাসই নেওয়া যাচ্ছিল না, ওই জন্য এসিটা চালিয়ে দিয়ে দেখো কাঁচ তুলে আমি ভিডিও করছিলাম, তাও ভিডিও করা থামছিল না আমার। रुको पहले थोड़ा वीडियो कर लेते हैं फिर जाएंगे। नहीं नहीं जाने তো আমরা চলে এসেছি এই যে শিব ঠাকুরের এইখানটায়। দেখো শিব ঠাকুরের মূর্তিটা কত বড়, মানে পায়ের কাছে শিব ঠাকুরের দাঁড়ালে শিব ঠাকুরের মুখটা ভালোভাবে বোঝাই যাচ্ছিল না, এত বড়। তো সবাই সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে চলে যাচ্ছে, তারপরে ঠাকুরের ছবিটা ঠিকঠাকভাবে আসছিল। তো খুব ভালো লাগছিল, জায়গাটা খুবই সুন্দর। আর এই যে এটা হলো ওদের মেন বিগ্রহটা, এখানে আমরা প্রসাদ টসাদ খেলাম, খাওয়ার পর চারিদিকটা ঘুরে দেখলাম। তো এই জায়গাটা দেখব বলে আশা করিনি, কেননা আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম আর কি গুপ্তা এজেন্সি থেকে, ওখানে আমাদের এই জায়গাটা ঘোরানোর কথা ছিল না। কিন্তু আমাদের ড্রাইভার ভাইয়া সুমন ভাইয়া এতই ভালো, 3টে পাহাড় ক্রস করে এসে আমাদের এই মন্দিরটা দেখিয়ে নিয়ে গেছে। তার জন্য সুমন ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমরা আসতে পারলাম বলে তোমাদেরও দেখাতে পারলাম, অবশ্য মন্দিরটার নামটা ঠিক জানা নেই। দেখো সবাই ভোলেনাথের ছবি দেখে ভোলেনাথের ধ্যানে বসেছে, ছোট ভোলেনাথ। তো এই যে নাগরকোট থেকে যেই আর্মি ক্যাম্পটার কথা বলেছিলাম, এইটা সেইটা অনেক বড় এলাকা নিয়ে এই ক্যাম্পটা। এখানে অনেক সৈনিকদের বাচ্চারাও পড়ে আর কি স্কুলটাতে। এখানে ওদের ট্রেনিংও দেওয়া হয়। তো আমরা অনেক কিছু দেখলাম, এখানকার এয়ারপোর্ট দেখলাম, মিউজিয়াম দেখলাম। তো সেগুলো সবই বাইরের থেকে, সেগুলোর ভিডিও অতটা চলতি গাড়িতে করা হয়নি। তো আরও 3 ঘন্টার পথ পার করে আমরা চলে এসেছি দেখতে বুড়া নীলকণ্ঠ। তো এখানে একটা বিষ্ণু মূর্তি আছে, তো এই ঠাকুরটার নাম হচ্ছে বুড়া নীলকণ্ঠ, সবসময় জলের ওপরেই থাকে। তো চলো তোমাদেরও ঠাকুরটার দর্শন করিয়ে আসি, আর সাথে সাথে আমরাও করে নিই। তো এই দেখো আরতির সময় চারিপাশে কেমন ঘন্টার আওয়াজ, আর একটা দারুণ ব্যাপার দেখলাম, সবাই একসাথে এখানে দেখো চারিপাশে যে যেখানে মানে যতগুলো ঘন্টা আছে সবাই সেগুলোকে বাজাচ্ছে।
খুব ভালো লাগছিল জায়গাটায় থাকতে পেরে। সোনাইয়ের বাবা তো চারিপাশে ঘুরে ঘুরে ভিডিও করছিল। তো এই যে এটা হলো বুড়া নীলকণ্ঠ, এখানেও ভিডিও করা বারণ ছিল, কিন্তু সোনাইয়ের বাবা লম্বা বলেও বাইরের থেকে ভিডিওটা করতে পেরেছে পাঁচিলের ওপর থেকে। তো বিকাল 5টার মধ্যে যেহেতু মন্দিরটা বন্ধ হয়ে যায়, তাই আমরা খুব তাড়াহুড়ো করে ঠাকুরটা দর্শন করব বলে ঢুকছিলাম। তো এই দেখো সামনের থেকে ঠাকুরটার দর্শন করে নাও, ওদের পুজো আরতি হয়ে গেছে, তাই এবার মন্দিরটাকে ধুয়ে দেয় বন্ধ করে দেবে। তো কাঠমান্ডুতে আমাদের সবই মোটামুটি ঘোরা শেষ, এবার আমরা বীরগঞ্জ চলে আসছি। তো ব্লগটা তোমরা শেষ অবধি দেখো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি মনে করে সাবস্ক্রাইব করে দিও। এই যে রক্সোলে আমাদের রুম, এই রুমটাও বেশ খুব সুন্দর, ডাবল বেড। এই যে টিভি, এসি সমস্ত কিছুই আছে। আর এর ওয়াশরুমটাও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে সোনাই শুয়ে পড়েছে, গুড নাইট বলে দাও, বলো গুড নাইট বলে দাও। কাল সকালে আমাদের কটায় ট্রেন? 10টায়। 10টায় কটায় উঠতে হবে? তাড়াতাড়ি উঠে পড়তে হবে, সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তো এই যে এটা হলো আমাদের রক্সোলে হোটেলটা, হোটেল RS, খুব সুন্দর হোটেলটা। তো আমাদের থাকার কথা ছিল বীরগঞ্জে, মানে লাস্ট নাইট আমাদের বীরগঞ্জে থাকার কথা ছিল। বীরগঞ্জ থেকে ওই 20 মিনিট মতন রাস্তা আসতে হয়, ওদের চেকপোস্টটা পার করতে হয়, তারপরে আমরা ইন্ডিয়ায় চলে আসি নেপাল থেকে। তো ওই বীরগঞ্জের যে চেকপোস্টটা, ওখানে আসার দিন প্রায় আমাদের 2-2.5 ঘন্টা লেট হয়েছিল। যেহেতু আজকে 10টার মধ্যে ট্রেন আছে, তো আমরা ভাবলাম যে আমরা যদি বীরগঞ্জ থেকে সকাল 6টার মধ্যেও বেরোই, আর তারপরে যদি 1.5-2 ঘন্টা ওখানে আর কি জ্যামের মধ্যে আটকে যাই, তো আমরা ট্রেনটা পাবো না। সেই জন্য আমরা আগের দিনই বিকেলবেলায় একবারে ডাইরেক্ট বীরগঞ্জ থেকে এখানে চলে এসেছি রক্সোলে। স্টেশনের ধারেই এই RS হোটেলটাতে ছিলাম। চলে এসেছি আমরা স্টেশনে। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে মিথিলা এক্সপ্রেস, B3-তে আমাদের কোচ নাম্বার B3। এই যে সব এখানে বসে আছি। ট্রেনটা এখনো ওয়াশ করছে, তাই আমাদের এখনো ঢুকতে দেয়নি। তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, এবার ব্যাগগুলো একটু ঠিকঠাক করে রেখে একটু সেটেল হয়ে বসে নিচ্ছি। তো আগের দিন আমাদের স্লিপার কোচে অনেকটাই কষ্ট হয়েছিল, কেননা অনেক ভিড়ভাড় ছিল। তো আজকে আর সেটা হবে না, আজকে একদমই ফাঁকা ফাঁকা এসি কোচে। এই যে ঝালমুড়ি খাওয়া চলছে, ওই যে দিম্মা হাসছে। না, আমি আর একটা বিস্কুট খাবো মা। তো আমাদের ট্রেনটা ছিল সকাল 10টায়, আর নামলাম তারপরের দিন ভোর 2:30-3টের দিকে। তো ট্রেনে এই যে খাওয়া দাওয়া চলছে। তো আমরা নেপালে অনেকই আনন্দ করলাম। তোমাদের কেমন লাগলো আমাদের নেপাল ঘোরার ট্রিপটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাতে ভুলো না। তো আমরা আজকে বাড়ি ফিরছি, এখন বাজে ভোর 4:30 মতন। আমরা এই যে অগ্রদ্বীপ স্টেশনে নামলাম, চোখে মুখে ঘুমের ছাপ। জার্নিটাতে খুব ক্লান্তির মধ্যে দিয়ে খুব আনন্দে কাটালাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাদের জানাতে ভুলো না জানো। এই যে সোনাই, ও ঘুম চোখে উঠে এই ট্রেন থেকে সবে নামলাম আমরা ব্যান্ডেল কাটোয়া লোকালে। ওইখানে এবার এই অটো ধরে গঙ্গাটা পার, অটো ধরে গঙ্গার ধারে গিয়ে গঙ্গাটা পার হলে আর 8 ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। এই যে আমার গাছ, এই যে সোনাই একটা গাছ কিনেছে ট্রেন থেকে, বেবি ডলের গাছ। আর বাবারা গেল একটু মাছ কিনতে, তো ওগুলো হয়ে গেলে মোটামুটি গঙ্গাধারে গিয়ে ফেরিটা পার করলেই বাড়ি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর মনে করে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও।